হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি দশম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত উত্তরগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি। তো তোমাদের 2021-এর সেপ্টেম্বর মাসের জন্য যে পার্ট 6 অর্থাৎ পার্ট 6-এর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, তো সেই তোমাদের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত উত্তরগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি। তো তোমরা খুব ভালো করে প্রত্যেকটি প্রশ্ন এবং প্রত্যেকটি উত্তর দেখে নাও। তো তোমাদের এই প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করার আগে তোমরা তোমাদের এই 2021-এর সেপ্টেম্বর মাসের যে বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রটা আগে দেখে নাও, তারপরে আমরা মূল প্রশ্ন এবং উত্তরে যাব। তো এটা হচ্ছে তোমাদের 2021-এর সেপ্টেম্বর মাসের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র। এক নম্বরে দেখো কি রয়েছে। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এখানে প্রশ্ন দেওয়া আছে। তো এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের 2021-এর সেপ্টেম্বর মাসের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের তোমাদের প্রশ্নপত্র। তারপরে 2-এ দেওয়া আছে, দেখো ব্যাকরণ থেকে প্রশ্ন করা আছে। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। সমাস দেওয়া আছে, সমাস তোমাদের এখানে দেওয়া আছে কয়েকটি। 3 নম্বরে রয়েছে একটি প্রতিবেদন রচনা। তো এই হচ্ছে তোমাদের 2021-এর সেপ্টেম্বর মাসের জন্য তোমাদের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র। এবার আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো এবার তোমাদের এই মূল প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করছি। তোমরা তোমাদের প্রশ্নপত্রের সঙ্গে খুব ভালো করে এই প্রশ্নগুলো কিন্তু মিলিয়ে নেবে। তো প্রথমে 1 নম্বরটা নিয়ে আলোচনা করছি। দেখো 1 নম্বরে কি আছে। 1 নম্বর প্রশ্নটা দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 নম্বর প্রশ্নটা দেখো এবার। জগদীশবাবু যে কাণ্ড করেছেন শোনেননি হরিদা? প্রশ্নগুলো দেখো, জগদীশবাবু কে? আরেকটি প্রশ্ন আছে, কাণ্ডটি কি? তো এখানে দুটো প্রশ্ন করা হয়েছে। তো প্রথম প্রশ্নের উত্তর দেখো, জগদীশবাবুর পরিচয়। বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের অন্যতম একটি পার্শ্বচরিত্র হল এই জগদীশবাবু। তিনি একজন ধর্মপ্রাণ ও সমৃদ্ধশালী ব্যক্তি ছিলেন, তবে যথেষ্ট কৃপণও ছিলেন বটে। পরের প্রশ্নের উত্তর, জগদীশবাবুর কাণ্ডটির বর্ণনা। ওই দিন জগদীশবাবুর বাড়িতে এক হিমালয়বাসী সন্ন্যাসী এসেছিলেন। তিনি তার বাড়িতে 7 দিন ছিলেন। এই উঁচু দরের সন্ন্যাসী কাউকেই তার পায়ের ধুলো নিতে দিতেন না। কিন্তু ধর্মপ্রাণ জগদীশবাবু সুকৌশলে সন্ন্যাসীকে সোনার বোল লাগানো খড়ম পরিয়ে দেওয়ার সুযোগে সেই দুর্লভ পদধূলি গ্রহণ করেছিলেন। আবার সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় তিনি প্রণামী হিসাবে 100 টাকাও দিয়েছিলেন। জগদীশবাবুর এই কাণ্ডটির কথাই এখানে বলা হয়েছে।
একের 2 নাম্বার দেখো, খুবই গরিব মানুষ হরিদা। হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে। তো এখানে 2টি প্রশ্ন করা হয়েছে, উত্তরগুলো দেখো। প্রথমে হরিদার পরিচয়। বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের প্রধান এবং কেন্দ্রীয় চরিত্র হলেন এই হরিদা। তিনি পেশাগতভাবে বহুরূপী বৃত্তি অবলম্বন করেছিলেন। এর পরের প্রশ্নের উত্তর দেখব, হরিদার দারিদ্রতার ছবি। গল্পের চরিত্রে হরিদা ছিলেন একজন অতি সামান্য দরিদ্র ব্যক্তি। তার দারিদ্রতার একাধিক চিত্র আমরা গল্পে দেখতে পাই। তিনি বহুরূপী সেজে অর্থ উপার্জন করে তার পেটের খিদে মেটাতেন, কিন্তু কোনো দিন সামান্য অর্থটুকুও উপার্জন না হলে সেদিন তার অন্যের সংস্থানও হতো না। শহরের সবচেয়ে সড়গুলির ভিতরের একটি ছোট্ট ঘরে তিনি থাকতেন। বাড়িতে আসা তার বন্ধুদেরকে চা খাওয়ানোর মতো সামর্থ্য তার ছিল না। আবার কোনো দিন হরিদার ভাতের হাঁড়িতে ভাতের বদলে কেবল জল ফোটে। তার ছবিও আমরা গল্পে দেখতে পাই। এইভাবেই ফুটে ওঠে হরিদার দারিদ্র্যের ছবি। একের 3 নাম্বার দেখো, কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে। এবার প্রশ্নগুলো দেখো। বক্তা কাকে মাতো সম্বোধন করেছেন? তিনি এই প্রশ্নের কি উত্তর দিয়েছেন? তো এখানে 2টো প্রশ্ন করা হয়েছে, এবার উত্তরগুলো দেখব। প্রথমে দেখো প্রথম অংশের উত্তর, অর্থাৎ প্রথম প্রশ্নটার উত্তর। মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক নামক কবিতার অন্তর্গত আলোচ্য অংশটির বক্তা রাবণের পুত্র ইন্দ্রজিৎ তার ধাত্রীমার ছদ্মবেশিনী দেবী লক্ষ্মীকে মাতো বলে সম্বোধন করেছেন। দ্বিতীয় অংশের উত্তর, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নটির উত্তর। ইন্দ্রজিতের প্রশ্নের উত্তরে ছদ্মবেশিনী দেবী লক্ষ্মী তার আগমনের কারণ হিসেবে তাকে কিছু দুঃসংবাদ জানিয়েছিলেন। দেবী জানান, শ্রীরামচন্দ্র মায়া বলে ইন্দ্রজিতের প্রিয় ভ্রাতা বীরবাহকে হত্যা করেছেন। তাই পুত্রশোকে রাবণ তার পুত্রের হত্যার প্রতিশোধ নিতে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। একের 4 নাম্বার দেখো, এ মায়া পিত বুঝিতে না পারি। বক্তাকে কোন মায়া তার বোধের অগম্য। এখানে 2টি প্রশ্ন করা হয়েছে, এবার 2টি প্রশ্নের উত্তর দেখো। প্রথমে প্রথম প্রশ্নের উত্তর। মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতার আলোচ্য কথাটির বক্তা হলেন রাবণের পুত্র ইন্দ্রজিৎ বা মেঘনাদ। এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর। নিশা যুদ্ধে অর্থাৎ নৈশকালীন যুদ্ধে ইন্দ্রজিৎ তার তীক্ষ্ণস্বর নিক্ষেপ করে রামচন্দ্রের দেহ খণ্ড করেছিলেন। তিনি ভেবেছিলেন রামচন্দ্র সম্পূর্ণরূপে নিহত হয়েছেন, কিন্তু সেই রামচন্দ্র পুনর্জীবন লাভ করে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহকে হত্যা করেছেন। একজন ছাড় নর বা তুচ্ছ মানুষ কোন মায়া বলে মৃত্যুর পরেও পুনর্জীবন লাভ করতে পারে, সেটাই ইন্দ্রজিতের বোধের অগম্য। একের 5 নাম্বার দেখো, ভদ্রতার অযোগ্য তোমার। কার প্রতি এরূপ মন্তব্য? বক্তা কোন পরিস্থিতিতে মন্তব্যটি করেছেন? তো এখানে 2টি প্রশ্ন করা হয়েছে। প্রথমে প্রথম অংশের উত্তর দেখো, অর্থাৎ প্রথম প্রশ্নটার উত্তর। বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা নাটকে বাংলার তরুণ নবাব সিরাজ
ইংরেজ কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছেন? দ্বিতীয় অংশের উত্তর, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখো। সিরাজ ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে কলকাতা জয় করেন এবং ইংরেজদের সঙ্গে আলিনগড়ের চুক্তিতে আবদ্ধ হন, কিন্তু ইংরেজরা আলিনগড়ের সব শর্ত মেনে নেওয়ার পরিবর্তে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকেন। এই পরিস্থিতিতে অ্যাডমিরাল ওয়াটসনের একটি পত্র ভুলবশত সিরাজের হাতে এসে পড়ে। সেই পত্রের মাধ্যমে সিরাজ জানতে পারেন যে ওয়াটসনের নেতৃত্বে তার বিরুদ্ধে ইংরেজ কোম্পানি যুদ্ধের ছক কষছে। শুধু তাই নয়, নবাবের রাজসভায় ইংরেজ প্রতিনিধি ইয়াটসও যে এই ষড়যন্ত্রে সমান অংশীদার তাও তিনি বুঝতে পারেন। কাজেই ইংরেজ কোম্পানির এই বিশ্বাসঘাতকতার জন্য ক্ষুব্ধ নবাব প্রকাশ্য রাজসভায় ওয়াটসকে বলতে বাধ্য হয়েছেন, ভদ্রতার অযোগ্য তোমার। এরপরে নেক্সট 1-6 নাম্বার দেখো। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। তো উত্তরটা দেখো। প্রথমে রয়েছে উৎস। বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা নাট্যাংশের ঘসেটি বেগম হলেন একজন হৃদয়হীনা প্রতিহিংসাপরায়ণা নারী চরিত্র। পাঠ্যের নাট্যাংশটিতে তার সংলাপ মাত্র 19টি, কিন্তু এই সামান্য কয়েকটি সংলাপেই তিনি তার কুটিল স্বরূপটি আমাদের সামনে উন্মোচন করেছেন। প্রথমে ক নাম্বার দেখো, ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহী। সিরাজ বিরোধী চক্রান্তের মধ্যমণি ছিলেন ঘসেটি বেগম। তিনি সিরাজের দুঃখ যন্ত্রণায় বেদনার্ত নন, বরং উল্লাসিত। বাংলার স্বাধীনতা রক্ষার যাবতীয় প্রয়াসের বিরুদ্ধে তিনি গর্বিত বিদ্রোহিনী। এরপরে নেক্সট পয়েন্ট, খ নাম্বার, প্রতিহিংসা পরায়ণা। পালিত পুত্রকে সিংহাসনে বসিয়ে ক্ষমতা দখল করার যে স্বপ্ন ঘসেটি বেগম দেখেছিলেন তা শওকত জংকে হত্যা করে সিরাজ সিংহাসনে বসলে সেই স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবাব ঘসেটিকে নিজ দরবারে বন্দি করে রাখেন। ঘসেটির হৃদয়ে তখন দাও দাও করে জ্বলতে থাকে প্রতিহিংসার দাবানল। তিনি নিজেই বলেছেন, আমার রাজ্য নেই, রাজনীতি নেই, আছে শুধু প্রতিহিংসা। নেক্সট পয়েন্ট, গ নাম্বার, হৃদয়হীনা। কূট চক্রান্তকারী এই নারীর প্রধান অস্ত্র হলো তার ভর্ৎসনা এবং অভিশাপ। তার হৃদয়ে বিন্দু মাত্র মায়াদয়া নেই। ক্ষমতার লোভ আর প্রতিহিংসা তাকে হৃদয়হীনা করে তোলে। এক কথায় বলতে গেলে ষড়যন্ত্রকারী আর প্রতিহিংসা পরায়ণা এই স্বার্থপর ঘসেটি বেগম ছিলেন সিরাজের ঘরশত্রু বিভীষণ। 1-7 নাম্বার দেখো, আলো তার ভরবে এবার ঘর, কোন আলোয় ঘর ভরে উঠবে? উত্তরটা দেখো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতা থেকে আলোচ্য অংশটি সংকলিত হয়েছে। আলোয় ঘর ভরে ওঠার কারণ, কালবৈশাখীর দাপটে গোটা আকাশ জুড়ে ছড়িয়ে গেছে দিগম্বরের জটার মতো নিকষ কালো মেঘ, কিন্তু সেই জটার ফাঁকেই দেখা যাচ্ছে এক টুকরো চাঁদের আলো, যা পরাধীনতার নিকষ কালো অন্ধকারের মধ্যেও নবযুগ বা স্বাধীনতার ইঙ্গিত বহন করেছে। অর্থাৎ আলোচ্য অংশটিতে কবি দিগম্বরের মাথায় থাকা শিশু চাঁদের স্নিগ্ধ আলোয় ঘর ভরে ওঠার কথা বলেছেন। একের 8 নাম্বার দেখো, আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর আগমন পরিস্থিতিটি প্রলয় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। তো উত্তরটা দেখো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতা থেকে আলোচ্য অংশটি সংকলিত হয়েছে। ভয়ঙ্কর আগমন পরিস্থিতিটির বিবরণ, চৈত্র মাসের শেষে কালবৈশাখী গাছের সমস্ত জীর্ণ পাতা ঝরিয়ে ধুলো উড়িয়ে যে ধ্বংসলীলায় মাতোয়ারা হয়ে ওঠে, সেটাই তো হলো নবসৃষ্টির পূর্বাভাস। ঠিক তেমনি পরাধীন ভারতবর্ষের বুকে স্বাধীনতার উদ্দেশ্যে যে আন্দোলনের প্রবল কালবৈশাখী ঝড় উঠেছে তা যেন প্রলয় ঘটানোর নেশায় মাতোয়ারা। সে যেন মহাকাল রূপ ধারণ করে সিন্ধু তীরে অবস্থিত ব্রিটিশ রাজের সিংহদ্বারের আদল ভাঙছে।
ধ্বংসের মধ্যে দিয়ে নবসৃষ্টির প্রতিশ্রুতি নিয়ে, অর্থাৎ সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মধ্যে দিয়ে পরাধীনতাকে সরিয়ে স্বাধীনতাকে ছিনিয়ে আনার লক্ষ্যই ভয়ঙ্কর রূপে তার আগমন। একের 9 নম্বর দেখো, অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। বেলা কিভাবে গড়িয়ে গেল? উত্তর দেখো, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। বেলা গড়িয়ে যাওয়ার কারণ, অপূর্ব গত রাতে তার ঘরে ঘটে যাওয়া চুরির খবর জানতে পুলিশ স্টেশনে গিয়েছিল। সেখানে পুলিশের দলের বিচিত্র কাণ্ড এবং তামাশা দেখতে দেখতে তার বেলা গড়িয়ে গিয়েছিল। থানায় ঢুকেই অপূর্ব দেখে যে জনাছয়েক বাঙালির খানা তল্লাশি হচ্ছে। তারপর বিশিষ্ট বিপ্লবী সব্যসাচী মল্লিক সন্দেহে গিরিশ মহাপাত্র নামে এক অদ্ভুত বেশভূষার অধিকারী গাঁজাখোর ব্যক্তিকে বড়বাবুর সামনে হাজির করা হয়। এরপর গিরিশকে বড়বাবুর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় এবং গিরিশের পকেট ও ট্যাগ তল্লাশির সময় একটি গাঁজার কলকে পাওয়া যায়, যদিও গিরিশ ক্রমাগত গাঁজা সেবনের কথা অস্বীকার করে চলে। দীর্ঘক্ষণ ধরে গিরিশকে নিয়ে পুলিশ কর্তাদের নানাবিধ জিজ্ঞাসাবাদ বক্তব্য শুনতে শুনতেই অপূর্বর বেলা গড়িয়ে গিয়েছিল। একের 10 নম্বর দেখো, কই এ ঘটনা তো আমাকে বলেননি। বক্তা কাকে এ কথা বলেছেন? কোন ঘটনার কথা বক্তা আগে শোনেননি? তো এখানে দুটি প্রশ্ন করা হয়েছে, দুটি প্রশ্নের উত্তর দেখো। প্রথম অংশের উত্তর, অর্থাৎ প্রথম প্রশ্নটার উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশের অন্তর্গত আলোচ্য অংশটির বক্তা রামদাস তার সহকর্মী বন্ধু অপূর্বের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। দ্বিতীয় অংশের উত্তর, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নটার উত্তর, একবার কয়েকজন ফিরিঙ্গি যুবক বিনা দোষে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দেয়। এই ঘটনার অভিযোগ জানাতে গেলে অপূর্ব ইউরোপীয় না হওয়ার কারণে স্টেশন মাস্টার অভিযোগ শোনার আগেই তাকে কুকুরের মতো তাড়িয়ে দেন। অপূর্বর এই নিগ্রহের কথা রামদাস আগে শোনেননি। এরপর চলে আসছি 2 নম্বর প্রশ্নে। তো 2 নম্বর প্রশ্নে কি আছে দেখো, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। অর্থাৎ এখানে তোমাদের বাংলা ব্যাকরণ রয়েছে কয়েকটা, সমাস নির্ণয়, ঠিক আছে। তো প্রথমে দেখো ভোজ্য বস্তু, এখানে আমি দুটো উত্তর দিয়েছি। তো প্রথমে ব্যাস বাক্য করেছি, তারপরে সমাসের নাম লিখেছি। তো দেখো প্রথমে যেটা দিয়েছি আমি ব্যাস বাক্য, ভোজ্যের বস্তু, তো এটার উত্তর হবে কি সম্বন্ধ তৎপুরুষ সমাস। আরেকটি দিয়েছি দেখো ব্যাস বাক্য, ভোজনের উপযুক্ত বস্তু, এটা যদি তোমরা ব্যাস বাক্য করো তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। নেক্সট পোশাক পরিচ্ছদ, ব্যাস বাক্য কী হবে, পোশাক ও পরিচ্ছদ, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, পাশে কিন্তু আমি সমাসের নাম দিয়েছি। তারপরে দেখো সন্ধানিক, ব্যাস বাক্যটা কী হবে, সন্ধ্যায় পালনীয় আহ্নিক, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপরে দেখো সৃজন বেদন, ব্যাস বাক্যটা কী হবে, সৃজনের নিমিত্ত বেদন, নিমিত্ত তৎপুরুষ সমাস। এরপরের সমাসগুলো দেখো, প্রলয় উল্লাস, ব্যাস বাক্য কী হবে, রথের ঘর ঘর, সম্বন্ধ তৎপুরুষ সমাস। নেক্সট দেখো জয়ধ্বনি, ব্যাস বাক্য কী হবে, জয় সূচক ধ্বনি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপরে দেখো সিংহদ্বার, ব্যাস বাক্য হবে সিংহ চিহ্নিত দ্বার, উত্তর হচ্ছে কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপরে দেখো শিশু চাঁদ, ব্যাস বাক্য দেখো শিশু যে চাঁদ, উপমান কর্মধারয় সমাস। তারপরে দেখো প্রলয় নেশা, তো এখানেও আমি দুটো উত্তর দিয়েছি। প্রথমে ব্যাস বাক্য দেখো প্রলয়ের নেশা, সম্বন্ধ তৎপুরুষ সমাস। আরেকটি দেখো ব্যাস বাক্য দিয়েছি, প্রলয় সৃষ্টি করে যে নেশা, এটা লিখলে তোমাদের উপপদ তৎপুরুষ সমাস।
এরপর নেক্সট চলে আসছি 3 নম্বর প্রশ্নে। তো 3 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, কম বেশি 150টি শব্দে প্রতিবেদন রচনা করো। দেখ এখানে একটি প্রতিবেদন আছে। তো উত্তরটা দেখো, লর্ডসে রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় ক্রিকেট দল, এটা হলো শিরোনাম। এরপরে দেখো কি লিখতে হবে, নিজস্ব সংবাদদাতা, তারপরে কমা দেবে, তারপরে এখানে একটি তারিখ দেবে, যে কোনো তারিখ তোমরা বসাতে পারো। তো আমি দিয়েছি দেখো 4 মার্চ, তারপরে কমা দিয়ে লর্ডস। এবার উত্তরটা দেখো, লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় পেল ভারতীয় দল। রুদ্ধশ্বাস ম্যাচের 5ম দিনে ব্যাটে ও বলে দাপট দেখালো ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে চাপের মুহূর্তে 93 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে 287 রানে পৌঁছে দেয় মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরা। অর্ধশত রান করেন মোহাম্মদ শামি। ইংল্যান্ডের 27 রানের লিড বাদ দিয়ে দ্বিতীয় ইনিংসে 272 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। রান করতে নেমে প্রথম থেকেই লাগাতার একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়তে থাকে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। জো রুট ও জয় বাটলার কিছুটা লড়াই চালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। অবশেষে 120 রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। 151 রানে জয় পেল ইন্ডিয়া। তো এই হচ্ছে তোমাদের এই 2021-এর তোমাদের সেপ্টেম্বর মাসের বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো। তো ভিডিওর বিষয় ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক দিও। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।